মর্মান্তিক দৃশ্য আমি দেখে এসেছি আমার লাইফে, আমি দেখিনি। সুইসাইড করলে তো কেউ তার ড্রেস খুলে সুইসাইড করবে, কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না। এটা আনবিলিভ। সঞ্জয় রায় কোথা থেকে ধরল? সেই লোকটা তখনও প্লাটিনাম জুবিলি বিল্ডিং বা আরজি কর ক্যাম্পাসে থাকবে, এইটা আমি ভেবে খুব অবাক। স্বাস্থ্য ভবনের উচিত ছিল আরজি কর থেকে পোস্টমর্টমটাকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে পড়া উচিত। পুলিশ বাহিনী গায়ের জোর ক্ষমতা দেখিয়ে এটা এই যে চাঁদাবাজি হুলুমবাজি এর শিকার কিনা মেয়েটা, এবং মেয়েটা কোনো কিছু হয়তো প্রোটেস্ট করেছিল সেটার জন্য কোনো শিকার কিনা। হেলথ সিন্ডিকেট যেভাবে পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, এরপরে তো মানুষের ট্রিটমেন্ট হবে, ম্যাক্সিমাম কী হবে, আমাকে দুটো গুলি মারবে। আরজি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের পর একাধিক প্রশ্ন উঠেছে তথ্য প্রমাণ লোপাট নিয়ে। আর এই প্রশ্নের মধ্যেই যেমন একাধিক নাম উঠে এসেছে, তেমনি এই হাসপাতালের কর্মরত চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা প্রত্যেকেই বারবার সরব হচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরজি কর হাসপাতালের কর্মরত চিকিৎসক তাপস প্রামাণিক। অর্থাৎ একেবারে প্রথম প্রশ্ন, আপনি 8 তারিখ গভীর রাত বা 9 তারিখ যেদিনই বলেন যে ঘটনাটা ঘটেছে, আমরা প্রত্যেকে জানি, আপনি তখন কোথায় ছিলেন? আমি এমার্জেন্সিতেই ছিলাম। অ্যাকচুয়ালি আমি মেডিকেল অফিসার আরজি করেন হেলথ সার্ভিস ক্যাডার। আমার এর আগের পোস্টিং ছিল হচ্ছে নেফ্রোলজিতে। 1.5 মাস আগে একটা বিশেষ কারণে আমি ওখান থেকে শিফট করি বলতে আমি বাধ্য হই, কারণ এই আরজি করে লাস্ট 3 বছর যেটা চলছিল সেটা ঠিক চলছে, এবং আমার নিজেরও একটা লাইফ থ্রেট এরা দিয়ে রেখেছিল। আমি বাধ্য হয়ে, এরা বলতে কারা? সন্দীপ বাহিনী দুজন আমি নাম বলছি, এরা তো একটা বেসিক্যালি সিন্ডিকেট, দে আর নট ডক্টরস, এরা ক্রিমিনাল। দুটো ছেলে, একজন হচ্ছে আশিস পান্ডে আর হচ্ছে সূর্যেশ দাস। আমি যখন আমার যে অথরিটি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ঘরে একদিন বসে আছি, তো হঠাৎ করে ওরা তখন আমার উপর প্রায় ঝাঁপিয়ে পড়াম, যে আমাকে পুরো থ্রেট করা হয় যে আমি সন্দীপ ঘোষের এগেনস্টে কেন কথা বলেছি, এবং আমাকে আলটিমেটলি বলে কলার ধরে প্রিন্সিপালের ঘরে ঢুকে নিয়ে যাবো। তখন আমি বেরিয়ে আসি, এবং সেখানে অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট চুপচাপ দাঁড়িয়ে দেখে, এবং তারা ডিকটেট করছে যে এই ছেলেটার সাথে কথা বলবেন না, এ হচ্ছে সন্দীপ ঘোষের বিরোধে কথা বলেছেন। আমি বললাম, ভাই দেখো, তোমাদের সাথে আমার কোনো কথাও হয়নি, এবং তোমাদের ফেস টু ফেসও হয়নি, তো তোমরা এটা আমাকে এরকম করছো না। আমি সেখানে বসে আছি, ওরা কোনো কথা শুনবেই না, আমাকে ইনক্লুডিং মার্ডার থ্রেটও করা হয়, এবং পরবর্তীকালে আমি যে আশিস পান্ডে, সূর্যেশ দাস, এরা আপনাকে খুনের হুমকি দিয়েছেন। তো তারপরে এটা এই 3-4 মাস হবে, এক্সাক্ট ডেটটা তো বলতে পারবো না। তো আমি তখন বুঝে গেছি যে তখন আমি চেষ্টা করলাম যে আমাকে হঠাৎ করে এদের সাথে কোনো তর্ক বিতর্ক নেই। হ্যাঁ, আমি সন্দীপ ঘোষের এগেনস্টে বলেছি, কিন্তু এই ছেলেগুলো আমার পরে ক্ষিপ্ত লোক। তো তখন আমি একটা কাজ করলাম, আমি জানার চেষ্টা করলাম। তো বিভিন্ন সূত্র মারফত যেটা দেখা গেল, আমি যে ডিপার্টমেন্টে কাজ করেছি, হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন কানাইলাল কর্মকার, নেফ্রোলজি ডিপার্টমেন্টের আমার যে হেড। তো তার আমি জানি না সে কি, এরা তো আরজি করে এখন যারা প্রফেসর আছে তারা সবাই সন্দীপ ঘোষের কথা উঠে আর বসে, তাদের স্পাইনও নেই, তারা একটু শেমলেস। তো আমি যার আন্ডারে কাজ করেছি, আর একটা হালকা কানেকশন পাওয়া গেলো, সেই আমাকে অ্যাপ্রোচ করেছিল, কারণ ডিপার্টমেন্টের বিভিন্ন কারণে আমি ছেড়ে দিতে চেয়েছি। তো উনি আমাকে ওদেরকে অ্যাপ্রোচ করেছিল থ্রেট করার জন্য। তারপরে আপনি আমি বলতে চাইছি, এই যে খুনের হুমকি আপনি পেলেন, আপনি একজন কর্মরত চিকিৎসক, আপনাকে আপনার হাসপাতালের প্রিন্সিপালের যে গোষ্ঠী তারা আপনাকে খুনের হুমকি দিল, আপনি বলছেন। এই ভয়ানক অভিযোগ করার পর আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করলেন। এবার ওই 8 তারিখ গভীর রাতে আপনি যেখানে ডিউটি করছেন, এবার আমি তখন অফিসিয়ালি এবার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের মেডিকেল অফিসার, কিন্তু আমাকে এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে ওই দিন ডিউটি দেওয়া হয়। আর এমার্জেন্সি যারা পার্মানেন্ট ফ্যাকাল্টি বা পার্মানেন্ট যারা এমার্জেন্সি মেডিকেল অফিসার, তাদের একজন ছিলেন না, সেদিন ছুটিতে ছিলেন, তাই আমাকে নিয়ে আসা হয় অ্যাডিশনাল চার্জে। মানে আমি ওখানকার রেগুলার ইএমও নই। তো এবার আমি 3 বছর বাদে নাইট করছি, আমার বেশ কিছু হেলথ কমপ্লিকেশন থাকার জন্য নাইট করা আমার বারণ ছিল। তো ওই রাতে আমিই ছিলাম রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। কোন ফ্লোরে ডিউটি করছেন? আমি গ্রাউন্ড ফ্লোর, যেটা জেনারেল এমার্জেন্সি। মানে প্রথমেই পেশেন্টকে যেখানে অ্যাটেন্ড করতে হয়, এই যে আমাদের যে 8তলা বিল্ডিংটা দেখছেন, যে ধর্না মঞ্চটা যে বিল্ডিংয়ের সামনে, ওই বিল্ডিংয়ের একতলা যে বিল্ডিংটা ভেঙে ফেলেছে যে ফ্লোর, ওখানে আমাদের ইএমও ডিউটি হিসাবে দিতে হয়। তো আলটিমেটলি যেটা হলো, আমি 8টা পর্যন্ত ডিউটিতে পরের দিন সকাল 8টা পর্যন্ত ছিলাম। এবার আমার পরের হ্যান্ড ওভার ছিলেন ডক্টর পলি সমাদ্দার ম্যাডাম, আমি তাকে হ্যান্ড ওভার দিই, এবং সকালে যাওয়া হয়, কলিগ আসলে একটু চাটা খেয়ে আমি 9টার সময় বেরিয়েছি। আমি বাড়ি ঘরে যাওয়ার পরে ফ্রেশ হয়ে 11টা 45 নাগাদ
ওইরকম একটা অ্যাপ্রক্স টাইম তো এক্সাক্ট টাইম মনে নেই, অ্যাপ্রক্স হিসাবে 12:30 হবে। একটা গ্রুপে মেসেজ দেখি যে কেউ একজন আর্জি করে রাতে এরকম ইনসিডেন্ট ঘটেছে। আমি সাথে সাথে দেখলাম এটা তো একমাত্র জানবে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার, আমার যে কলিগ, যার সাথে আমি কথা বলে এলাম। তো আমারই ডিউটি আওয়ার্সের টাইমে কোনো একটা ঘটনা ঘটেছে, অথচ আমরা কিছুই জানি না, কি সব জায়গায় ছড়িয়ে গেছে। তো আমার তখন হঠাৎ করে আমি ঘুম টুম থেকে মানে ঘুমোতে গিয়েও আর ঘুমালাম না। তো আমি তখন ম্যাডামকে ফোন করলাম, তখন বললো এই ব্যাপার, দেখো তুমি যেই বেরিয়ে গেলো তার ঠিক পরেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট এসেছিলো, এসে টাইমগুলো আমার ঠিক বলা এই 10টা 10:30 এরকম কিছুটা হবে। তো এসেছিলো, এসে আমাকে বললো একজন পিজিটি মারা গেছে। তো নেক্সট ফর্মালিটি কি, যেহেতু এরকম একটা কেস হয়েছে, তো উনি গিয়ে মোটামুটি বডিটাকে যখন দেখেছে, দেখে বলছে আমি নিজে মানে দেখে আমার পক্ষে আর ওটাকে দেখা সম্ভব হয় মানে দেখা বলতে আমি দেখেছি, আমি মানসিকভাবে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো। কারণ আমারও দুটো মেয়ে আছে, যে মর্মান্তিক দৃশ্য আমি দেখে এসেছি আমার লাইফে আমি দেখিনি। কারণ আমরা তো যারা এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন ডেড বডি বা অন্যান্য বডি দেখেছি, কিন্তু একজন ডিউটিরত অবস্থায় কোনো মেয়ে ওই রকম অবস্থায় পড়ে আছে এবং সেটা দেখার পরে মানে আমি মানে মানে এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমদ্দারের বক্তব্য যে বলছে ওই মর্মান্তিক দৃশ্য আমি দেখে আর ওখানে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না, তারপর এমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে। একটা থিওরি তখন ঘোরাফেরা করছে সকালবেলা যে সুইসাইড করেছে। বডিটা কেউ সুইসাইড করলে তো কেউ তার ড্রেস খুলে সুইসাইড করবে না, এটা কোনোদিন হতে পারে না। আমি তখন বললাম ম্যাডাম বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে এটা নাকি সুইসাইডের থিওরি, এটা কে আনবে? তো বলছে আমিও তো অবাক, আমি তো ওটা বলিনি সুইসাইডের কথা, সুইসাইড থেকে হয় না, অ্যালিস্ট সুইসাইড হয়। কিন্তু এই যে বডিটা, এটা কোনো অংশে অ্যালিস্ট সুইসাইড হতে পারে না, বিকজ অফ তার বডির বিভিন্ন পার্টস মানে ড্রেস নেই, এবং তার বডির যে বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গায় ইনজুরি মার্ক দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে, এইগুলো দেখে পৃথিবীর কেউ বলতে পারে না মানে একজন গ্রুপ ডি স্টাফ বা একজন নর্মাল সুইপারও যদি আর্জি করে হয় তারাও বুঝবে যেটা সুইসাইড নয়, ক্লিয়ার কাট কেস অফ মার্ডার। এইবার তারপরে তো আলটিমেটলি মার্ডার কেন হলো, কি জন্য হলো, এখানে একটা প্রশ্ন তাপসবাবু, আপনি সেদিন ডিউটি করছেন ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে, ঠিক থার্ড ফ্লোর, মানে আপনার থেকে একটুখানি ওপরেই এত বড় ঘটনা ঘটলো, নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটলো, সারা রাত আপনি ডিউটি করতে সজাগ থাকছেন, কিচ্ছুটি আজ করতে পারলেন না। তো এবার আমার নিজেরও কনফিউশন যে একটা মেয়ে 3টের সময় তার বন্ধু বান্ধব মিলে 3টে না কটার সময় খেয়ে দিয়ে তার রুমে গেছে, 9:30 সেই টাইমগুলো তো দেখুন যা দেখানো হচ্ছে সেটা আমরা জানতে পারছি। আমি তো ওখানে যাইও নি, বা আমি ওখানে যাওয়ার জন্য আমি সম্ভব মানে উচিত নয়, তো টাইমটাও জানা সম্ভব নয়। এই ডিউরেশন আওয়ার্সে একটা মেয়েকে ফার্স্ট টাইম 9:30টার সময় পড়ে থাকতে দেখা গেল, মানে এটা খুব অদ্ভুত, এবং এটা আমি পৃথিবীর হিস্ট্রিতে আজ পর্যন্ত দেখিনি। বা আমরা যারা ইমার্জেন্সি ডিউটি করেছি তারা আমরা বিভিন্ন ডেড বডি বিভিন্ন কিছু দেখেছি, সেই অনুসারে এরকম একটা অ্যাক্সিডেন্ট বলা নয়, যে ক্রাইমটা ঘটেছে সেই ক্রাইমটা এক্সপ্লেন করা খুব মুশকিল, যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না, এটা আনবিলিভেবল। সন্দীপ ঘোষের যেটা প্ল্যান হলো আরজি করের যারা পুরনো প্রফেসর যাদেরকে সবাই শ্রদ্ধা করে তাদের সবাইকে একে একে রাতারাতি তাড়িয়ে দেওয়া, দিয়ে কি করা হলো যে হোস্টেলাইটটা একটা ইউনাইটেড তাহলে হোস্টেলটাকে ভেঙে কিছু ডে স্কলার ছেলে, এই আশিস পান্ডে ওকে টিএমসি কি প্রেসিডেন্ট বানিয়েছিল না কি বানিয়েছিল, ওরা একটা গ্যাং তৈরি করে, সেই 8-10 জন একটা গ্যাং আস্তে আস্তে প্রতিটা 4-5টা করে ছেলে তৈরি করে ওদের একটা সিন্ডিকেট তৈরি করলো। এই সিন্ডিকেটের কাজ ছিল কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে ভয় দেখানো, ওই এক্সাম নিয়ে ঝামেলা করা, আর এরা হচ্ছে চাঁদাবাজি তোলাবাজি এটা খুব বেশি করে। এই মেয়েটা যেটা হয়েছে, এই মেয়েটা আমি যতদূর শুনেছি, আমি জানি না, আমি ওকে চিনিও না, ওদের বাড়ির কোনো একটা সূত্রে আমাকে বলছিল খুব প্রতিবাদী মেয়ে, আর এরা তো চাঁদাবাজি জুলুমবাজি করে বেড়াতো, এবং রাতে 12টার পরে বিশেষ করে রাতের দিকে চাঁদাবাজি বা জুলুমবাজি যে কোনো জায়গায় টাকা তোলাটা খুব ইজি, বিভিন্ন জায়গায় টাকা সিবিআই অন্তত খতিয়ে দেখা উচিত এই যে চাঁদাবাজি জুলুমবাজি এর শিকার কিনা মেয়েটা, এবং মেয়েটা কোনো কিছু হয়তো প্রোটেস্ট করেছিল সেটার জন্য কোনো শিকার কিনা, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে। আর এই যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে যেটা দেখাচ্ছে সেইটা নিয়েও আমি একা নয়, আমি তো মুভমেন্ট আমি ইন সার্ভিস ডক্টর যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এই প্রশ্নগুলোই সমস্ত মেডিকেল কলেজে ডাক্তারদের ভিতরে